বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, যারা এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার আসন নিশ্চিত করতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে আমাদের আজকের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের ফ্রি ক্লাস। আজকে আমরা অ্যাকাউন্টিং বিষয় নিয়ে ক্লাসে আলোচনা করব। যারা যারা এখন পর্যন্ত নিজের পছন্দসই বিশ্ববিদ্যালয় হয়তো বা পায়নি, তারা দ্রুত ক্লাসে জয়েন করবেন, যাতে আমরা সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে আমাদের পছন্দসই বিশ্ববিদ্যালয়ে যাতে খুব দ্রুতই আমরা চান্স পেয়ে যেতে পারি। সো যারা যারা এখন পর্যন্ত তাদের পছন্দসই বিশ্ববিদ্যালয় পান নাই, বলতে যে আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে হয়তোবা আপনার চান্স হয়েছে, গুচ্ছতে চান্স আপনার আসছে, হয়তোবা কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনি এখন ওয়েটিংয়ে আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন হয়তোবা আপনাকে ডাকতেছে, বাট কবে নাগাদ আপনার কোন সাবজেক্ট আসবে সেটা আপনি এখনও পর্যন্ত হয়তোবা শিওর না। এই যেই দোটানার মধ্যে অনেকে আছেন, বা অনেকেই হয়তোবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকার চিন্তাভাবনা করতেছেন, সেই সকল ছোট ভাই বোনদেরকে বলছি, দয়া করে দ্রুত আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের ফ্রি ক্লাসে জয়েন করুন, এবং এই অনিশ্চয়তা কাটিয়ে যাতে আপনি একটা নিশ্চিত সাফল্য পেতে পারেন। আগামী বছরের যে ভর্তি পরীক্ষাটা হবে 2026 ব্যাচের সাথে, যেখানে আপনারা সেকেন্ড টাইমার হিসেবে বিবেচিত হবেন, তারা দ্রুত এই ক্লাসটিতে জয়েন করবেন এবং আপনার পছন্দসই বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাজশাহীতে বা জাহাঙ্গীরনগরে বা কুমিল্লায় বা গুচ্ছের একদম সেরা বিশ্ববিদ্যালয়ের সেরা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা, যেখানে আজকের ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের অ্যাকাউন্টিং বিষয়ে একটা কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস হবে। আর এই কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসে আমরা চেষ্টা করব বিগত বছরের একটা ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্ন আপনাদের সামনে অ্যানালাইসিস করে দেখানোর, যে আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে যেই টাইপের প্রশ্নগুলো আসে, এই টাইপের প্রশ্নগুলো কিভাবে পড়লে খুব সহজেই সমাধান করা সম্ভব হতো, আপনার কোন কোন জায়গাতে ল্যাকিংসগুলো রয়ে গেছে, সেই ল্যাকিংসগুলোই আমরা সবাই মিলে ফাইন্ড আউট করার চেষ্টা করব, যাতে আমাদের যে ভুলগুলো গত বছর হয়েছে সেই ভুলগুলো যাতে দ্বিতীয়বার আর যাতে না হয়। সো আমাদের সেকেন্ড টাইমের স্টুডেন্টরা যারা আছেন, সবাই দ্রুত ক্লাসে চলে আসেন আমাদের ক্লাসের আজকের যে আলোচ্য সূচি সেটা আমরা একটু দেখে নেই। আজকের ক্লাসে শুরুতেই আমরা যেটা দেখব সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেকেন্ড টাইমারদের জন্য একটা পছন্দের বিশ্ববিদ্যালয় হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত বছর অর্থাৎ 2025-26 সেশনে যারা এই জায়গাতে অলরেডি পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাই আজকের ক্লাসে আমরা বিশ্লেষণ করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা সেকেন্ড টাইমারদের অবশ্যই আমার হিসাবে প্রথম পছন্দ হওয়া উচিত। কমার্সের স্টুডেন্টদের প্রথম পছন্দ হওয়া উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়, কারণ এখানে প্রায় 450 মতো আপনার সিট আছে। 450 মতো কমার্সের স্টুডেন্টদের জন্য সিট। তার মানে যদি আপনি মোটামুটি ধরেন যে 1000তম পজিশনের মধ্যে যদি আপনি থাকেন, তাহলেই আপনি এই জায়গাতে একটা সাবজেক্ট ডেফিনেটলি পেয়ে যাবেন। আর যেহেতু আপনারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে যাবেন, আপনি 1000তম কেন হবেন? আপনার টার্গেট তো হওয়া উচিত এই জায়গাতে প্রথম পজিশন সিকিউর করা। কারণ এইচএসসি 26 ব্যাচের ছোট বাচ্চা কাচ্চারা যারা আপনাদের সাথে পরীক্ষা দিতে আসবে, তাদের চাইতে তো অভিজ্ঞতা কোনো অংশে আপনার কম না। আপনি অলরেডি একবার রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে ফেলছেন, এবং রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নের ধরন কেমন হয়, মানবন্টন কেমন হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে। সো এইচএসসি 25 ব্যাচের যারা যারা এখনও চান্স নিশ্চিত করতে পারি নাই, তারা অবশ্যই আমি বলবো যে আপনি সর্বপ্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় করে টার্গেট করে আপনার সেকেন্ড টাইমের প্রস্তুতি শুরু করতে পারেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় সুবিধার জায়গা সেটা এখানে কোনো জিপিএর উপরে কোনো মার্ক কাউন্ট হয় না, জিপিএর উপরে কোনো মার্ক থাকে না। অর্থাৎ এসএসসি অথবা এইচএসসি এই জায়গাতে যদি কারো জিপিএতে নিয়ে সমস্যা থাকে, যাদের জিপিএ 5 আছে খুব ভালো, তারা হয়তোবা অনেক জায়গাতে অলরেডি চান্স পেয়ে গেছেন, কিন্তু যাদের জিপিএ হয়তোবা অপেক্ষাকৃত কম, হয়তোবা 3.5, 3.8 বা সামান্য একটা 4 নিয়ে আপনি এখনও দোটানার মধ্যে আছেন। সো আপনার এসএসসি বা ইন্টারমিডিয়েটের জিপিএ যাই হোক না কেন, বাট দুইটা জিপিএর যোগফল যদি আপনার 7 হয়ে থাকে, দুইটা জিপিএ এসএসসি এবং ইন্টারমিডিয়েট মিলে দুইটা জিপিএর যোগফল যদি জাস্ট আপনার 7 হয়ে থাকে, তাহলে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো নম্বর কেটে নেওয়ার ব্যবস্থা নাই, অর্থাৎ এইচএসসি 26 পরীক্ষা যেভাবে দিবে এইচএসসি 25ও সেমভাবেই তারা হচ্ছে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। জিপিএর উপরে যেহেতু কোনো মার্ক থাকতেছে না, তার মানে এখানে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে। যার গোল্ডেন এ প্লাস, যার 3.5, দুইজনের অবস্থানই সমান, সবাই 0 থেকে শুরু করবেন। একটা 100 নাম্বারের ভর্তি পরীক্ষা, আর এই 100 নাম্বারের ভর্তি পরীক্ষাতে যদি আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন, অর্থাৎ যে 100 নাম্বারের পরীক্ষা সেখানে যদি আপনি টার্গেট করেন যে 80-র মতো নাম্বার আমি পাবো, আমি সেকেন্ড টাইমার, কেন আমি 80 পাবো না? কারণ আমি নিয়ম কানুন সবগুলোই অলরেডি ভালো মতো জানি। 100-র মধ্যে 80 পাওয়ার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে সেটাই আমরা হচ্ছে আপনাদেরকে ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করে দেখাবো। আসেন আজকের ক্লাসে আমরা চেষ্টা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত বছরের যে অ্যাকাউন্টিংয়ের কোশ্চেনটা ছিল, কোন কোন জায়গাতে আমরা ভুলগুলো করছিলাম সেই ভুলগুলো আমরা একটু ফাইন্ড আউট করে নেওয়ার জন্য। শুরুতেই খেয়াল করব কোশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্ন, আশা করি অনেকের পরিচিত মনে হওয়ার কথা। এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ, এই টপিক থেকে আসা প্রশ্ন। খেয়াল করেন এখানে নির্ণয় করতে বলা আছে নিট ক্রয়ের পরিমাণটা কত। নিট ক্রয় নির্ণয় করবেন, আমি আগে একটু এখানে সূত্র লিখি, আর এই ফাঁকে আপনারা যারা যারা এই কোশ্চেনটা মনে হয় যে সলভ করে ফেলতে পারবেন একটু ক্যালকুলেশন করে আমাকে কমেন্টে উত্তরটা জানায় দেন, আমি আপনাদেরকে একটু বেসিকটা ক্লিয়ার করাই দিচ্ছি। খেয়াল করে দেখেন নিট ক্রয় আর হচ্ছে স্যার প্রারম্ভিক মজুদ, বছরের শুরুতে যে মজুদ সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ, আর এর সাথে যদি আমরা নিট ক্রয় এই দুইটা পরিমাণকে যদি যোগ করি তাহলে যেই টাকাটা পাওয়া যায় তার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এখান থেকে যদি আমরা সমাপনী মজুদ পণ্যের পরিমাণকে বিয়োগ করি, সমাপনী মজুদ পণ্যের পরিমাণকে বিয়োগ করলে পাওয়া যায় কোনটা? পাওয়া যায় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এই হচ্ছে আমাদের এই অঙ্ক সমাধানের বেসিক, যেটা আপনারা আশা করি খুব ভালো মতোই শিখে আসছেন। এখানে মনোযোগ সহকারে যদি একটু খেয়াল করেন, কোশ্চেনের প্যাচটা হচ্ছে এই জায়গাতে। প্রশ্নে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য এই টাকাটা দেওয়া আছে কত? 6000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্যের অ্যামাউন্ট 6000 টাকা দেওয়া আছে। আমাদের প্রশ্নে সমাপনী মজুদ পণ্য আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এই দুটাও দেওয়া আছে। সমাপনী মজুদ পণ্যের অ্যামাউন্ট হচ্ছে 8000, সমাপনী মজুদ পণ্য 8000, আর বিক্রিত পণ্যের ব্যয় হলো 6,40,000। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 6,40,000। নির্ণয় করতে হবে আপনার এখানে নিট ক্রয়ের পরিমাণটা কত। খেয়াল করলে দেখবেন আমরা যদি সমাপনী মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় এই দুইটা বিষয়কে যোগ করি, সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে আমরা কি পাবো? পাবো হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ 6,40,000 আর হচ্ছে 8000, দুইটা যোগ করলে কত হয়? 6,48,000 টাকা। এটা কি স্যার? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা প্রারম্ভিক মজুদ পণ্যকে যদি বিয়োগ করে দেই, বাদ দিয়ে দেই, তাহলে চলে আসবে আমাদের এই নিট ক্রয়ের পরিমাণ, অর্থাৎ 6,48,000 টাকা থেকে এই 6,000 টাকাকে বাদ দিতে হবে। 6,48,000 থেকে 6,000 টাকা বিয়োগ করলে আসবে কত টাকা? আসবে হচ্ছে 6,42,000 টাকা। আর 6,42,000 টাকা এই লাস্টের অপশনে দেওয়া ছিল, অপশন নাম্বার ডি নাম্বার অপশন। এই প্রশ্নটা অপেক্ষাকৃত সহজ এবং এই প্যাটার্নের অনেকগুলো প্রশ্ন বিগত বছরের পরীক্ষাগুলোতে কিন্তু আসছিল, এবং ক্লাসের মধ্যে আমরা এই বিক্রিত পণ্যের ব্যয় এই চ্যাপ্টারটা আমাদের শুরুর দিকেই বিস্তারিত আকারে আলোচনা করা হয় ক্লাসের মধ্যে, এবং সূত্র সহকারে, নিয়ম সহকারে, শর্টকাট টেকনিক দিয়ে আমরা এগুলো ক্লাসের মধ্যে সমাধান করাই। সো যাদের এই বিক্রিত পণ্যের ব্যয় এই চ্যাপ্টারে ঝামেলা আছে তারা সরাসরি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে চলে আসেন, যাতে এই টাইপের প্রশ্ন আপনার সেকেন্ড টাইমে ভুল যাতে না হয় এবং প্রশ্ন দেখেই যাতে আপনি সমাধান করে ফেলতে পারেন। নিয়মটা হচ্ছে স্যার একটু সূত্রগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে যোগ বিয়োগে আশা করি আর কোনো ঝামেলা থাকবে না। মনে রাখবেন সমাপনী মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়যোগ্য। বিক্রয়যোগ্য থেকে প্রারম্ভিক বাদ দিলে আসবে নিট ক্রয়,
আর যদি প্রশ্নে নিট ক্রয় থাকে প্রারম্ভিক মজুদ বের করতে বলে তখন বিক্রয়যোগ্য থেকে নিট ক্রয় বাদ দিলে প্রারম্ভিক মজুদ চলে আসবে। যেটা নির্ণয় করতে হবে জাস্ট বিয়োগ করলেই উত্তর চলে আসবে। আশা করি ক্লিয়ার সবার কাছে। আসেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্ন, নিট মুনাফা এর পরিমাণ নির্ণয় করতে বলা আছে। নিট মুনাফা নির্ণয় করার জন্য আমরা যে সূত্রের প্রয়োগ ঘটাই সেটা হচ্ছে এই, আমরা বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দেই, বিক্রয় থেকে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয়কে বিয়োগ করি তখন আমাদের যে টাকাটা আসে সেটার নাম হচ্ছে মোট লাভ। বাট মোট লাভ তো বের করতে বলে নাই, বের করতে বলছে নিট মুনাফা মানে নিট লাভ। তো মোট লাভ থেকে আপনি বিয়োগ করবেন হচ্ছে পরিচালন ব্যয়, ব্যবসায়ের পরিচালন ব্যয় সমূহ। আর এই পরিচালন ব্যয়ের টাকা বাদ দিলেই আপনি পেয়ে যাবেন প্রশ্নে যেটা নির্ণয় করতে বলা আছে, অর্থাৎ নিট মুনাফা এর পরিমাণ। তাহলে আমরা শুরুতে যে কাজটা করব, এই যে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে প্রশ্নে, নগদান্ত সম্পত্তি এটা বিবেচনাতে আসবে না। এই যে প্রশ্নে দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় 70,000 টাকা, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে বিক্রয় 1,45,000, এখান থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ 70,000 টাকা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বিয়োগফল কত আসে, এখানে বিয়োগফল আসে হচ্ছে 75,000। যদি প্রশ্নে আমাদেরকে মোট লাভ বের করতে বলতো, মোট লাভের মান হতো 75,000। মোট লাভ বের করতে বলে নাই, নিট লাভ। তাহলে আর কাকে বাদ দিতে হবে, পরিচালন ব্যয়। দেখি প্রশ্নের মধ্যে পরিচালন ব্যয় কি দেওয়া আছে, দেওয়া আছে প্রশ্নের লভ্যাংশ। লভ্যাংশ এটা পরিচালন ব্যয় না, এটা মুনাফার বন্টন, এটা সংরক্ষিত আয় বিবরণীতে আসে। দেওয়া আছে প্রশ্নে বিক্রয়ের খরচ, বিক্রয় সংক্রান্ত খরচ, এইটা একটা পরিচালন ব্যয়। অগ্রিম বীমা এটা হচ্ছে সম্পত্তির পরিমাণ। আর প্রশ্নে বিক্রয় ফেরত দেওয়া ছিল 3,000 টাকা, তাহলে একটু কারেকশন হবে এখানে, আমরা একটু ঠিক করে নেই। যেহেতু আমাদের প্রশ্নে বিক্রয় ফেরত দেওয়া আছে তাহলে মোট লাভের উত্তরটাও চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন প্রশ্নে বিক্রয়ের পরিমাণ 1,45,000, এখান থেকে শুরুতেই আপনি বিক্রয় ফেরতের যে 3,000 টাকা দেওয়া এটা বিয়োগ করে দেন। 1,45,000 থেকে 3,000 টাকা বাদ দিলে আপনি পান 1,42,000। এখান থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় যা দেওয়া ছিল 70,000 টাকা বিয়োগ করি, তাহলে মোট লাভের পরিমাণ আসতেছে হচ্ছে 72,000 টাকা। আর এখান থেকে আপনি পরিচালন ব্যয় হিসেবে বাদ দিবেন বিক্রয় খরচের পরিমাণকে, আর বিক্রয় খরচের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকাকে যদি বিয়োগ করি তাহলে আমাদের প্রশ্নে যেটা বের করতে বলা আছে নিট মুনাফা চলে আসবে। আশা করি উত্তরটা খুব সহজেই আমরা পেয়ে গেছি। উত্তরের পরিমাণ হচ্ছে 52,000 টাকা। নেট মুনাফার পরিমাণ আসবে হচ্ছে 52,000 টাকা। অপশন নাম্বার সি। প্রশ্নে মোট লাভ বের করতে বললে 72,000 টাকা দাগাতাম, নিট লাভ বের করতে বলা আছে তাই উত্তর হবে হচ্ছে 52,000 টাকা। আশা করি এই প্রশ্ন বুঝতে কারো তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তবে অনেকেই আপনারা পরীক্ষার হলে ভুলটা যে জায়গাতে করছেন, ভুলটা করছেন হচ্ছে এই লভ্যাংশের যেই 15,000 টাকা, এইটা স্যার অনেকে বিয়োগ টিয়োগ করে যোগ বিয়োগ করতে গিয়ে ভুল করে ফেলছেন। যেমন এই যে 52 থেকে যদি 15,000 টাকা আপনি বিয়োগ দেন তখন কিন্তু এই 37,000 টাকা আসে। অনেকেই ভুলে 37,000 টাকা দাগায় দিয়ে আসছেন, যেইটা পরীক্ষার হলে আপনার নাম্বার পাওয়ার তো কথা ছিল 1.25, উল্টা আপনি পেয়ে গেছেন হচ্ছে -0.25। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক একটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনারা পাবেন হচ্ছে 1.2। আর যদি কোনো দাগানো উত্তর ভুল হয় তাহলে আপনার প্রাপ্ত নম্বর থেকে 0.25 এই নাম্বারটা কিন্তু কাটা যায়। সো যদি আপনার উত্তর ভুল হয় তাহলে আপনি প্লাস তো হলেনই না, উল্টা আরও মাইনাস হয়ে যাচ্ছেন। সো নিয়মটা আগে ভালো মতো শেখাটা জরুরি। এই সূত্রগুলো আমরা পড়ছি কিন্তু এই সূত্র অনুযায়ী অঙ্ক প্র্যাকটিস কম করার কারণে আপনারা পরীক্ষার হলে গিয়ে হয়তোবা ভুল করে দিয়ে আসছেন। সো এই রকমের ভুল যাতে ভবিষ্যতে না হয় সেদিকে একটু সবাইকে মনোযোগ দিয়ে খেয়াল রাখা লাগবে, যে সেকেন্ড টাইমে ফার্স্ট টাইমারদের মতো বোকামি করা যাবে না, ভুল করা যাবে না। যত বেশি অঙ্ক আপনি প্র্যাকটিস করবেন তত আপনার জন্যই সুবিধা। আশা করি ক্লিয়ার এই পর্যন্ত সবার কাছে। আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন দেখব কোয়েশ্চেন নাম্বার 3, অংশীদারি কারবার থেকে আসা প্রশ্ন।
আমরা অলরেডি দুইটা প্রশ্ন সমাধান করলাম। এবার আমরা একটু দ্রুত বাকি প্রশ্নগুলো সমাধানের দিকে যাই। সো যারা যারা সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়ার চিন্তাভাবনা করতেছেন তারা আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দুইটা প্রশ্ন দেখে অনেক আফসোস করতেছেন, হয়তোবা প্রথমটা মিলাইতে পারছেন, দ্বিতীয়টা অনেকে ভুল করে আসছেন। এরকমের ভুল যাতে না হয় এই জন্য এরকমের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলোতে আপনারা জয়েন থাকবেন। আমরা আগামী 22 তারিখ পর্যন্ত টানা আপনাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের এইরকম আমরা কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস দিচ্ছি আপনাদের, যাতে সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আপনার টার্গেট করা উচিত এবং কোন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেই সম্পর্কে ধারণা নিয়ে বুঝে শুনে প্রস্তুতি নেওয়া উচিত। দেখি পরবর্তী প্রশ্ন অংশীদারি কারবার থেকে বলা আছে, প্রশ্নে অংশীদারি কারবারের মুনাফা 3:2, ক আর খ 3:2 বন্টন করে। গকে তারা হচ্ছে 1/4 মুনাফার প্রদানের শর্তে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তাইলে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ক এবং খ, তাদের দুইজনের অনুপাত হচ্ছে 3:2। ব্যবসায়ের মধ্যে নতুন অংশীদার আসছে কে? নতুন অংশীদার আসছে গ, এবং গকে আমরা দিব লাভ ক্ষতির কত ভাগের কত অংশ? 4/1 প্রদান করব আমরা হচ্ছে গকে। প্রশ্নে বের করতে বলা আছে নতুন অনুপাত কত হবে। এই রকমের অঙ্ক খুব সহজেই আমরা মুখে মুখে সমাধান করে ফেলতে পারি, মুখে মুখে সমাধান করা সম্ভব। নতুন অনুপাত নির্ণয় করব ক, খ এবং গ এর জন্য। কিভাবে করছি মনোযোগ দিয়ে একটু বোর্ডে খেয়াল করে দেখেন। প্রথম কাজ যেইটা সেটা হচ্ছে লাভ ক্ষতিকে 4 ভাগ করে 1 ভাগ অংশ কাকে দিচ্ছি? গকে। গকে যদি 4/1 দিয়ে দেই তাহলে আমাদের লাভ ক্ষতির অবশিষ্ট থাকে কত অংশ? খেয়াল করেন, অবশিষ্ট থাকে হচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগ অংশ, কারণ 4/1 ভাগ অংশ তো গ পাবে যে নতুন আসছে, তাহলে অবশিষ্ট থাকবে 4/3 অংশ। আর এই যে 4/3 অংশ, এই 3 উপরের যেই মানটা এইটা দিয়ে আমরা হচ্ছে গুণ করব। আমাদের অনুপাতের মধ্যে কয়ের মান হচ্ছে 3 আর এই জায়গাতে 4/3, অর্থাৎ এই 3 আর এই 3কে আপনি গুণ করবেন। তাহলে 3 আর 3 গুণ করলে কত আসে? 3 3 9। এটা হচ্ছে প্রথম জন অর্থাৎ কয়ের অনুপাত। তারপরে আসেন ক্ষয়েরটা বের করি। ক্ষয়ের অনুপাত দেওয়া ছিল প্রশ্নে 2 আর এখানের এই 4/3 অর্থাৎ 2 এর সাথে 3কে গুণ করবেন। 2 এর সাথে 3 দ্বারা গুণ, 3 দুগুণে কত আসে? 6। এই 6 হচ্ছে কার? 6 হচ্ছে ক্ষয়ের জন্য। এবার নির্ণয় করবেন আপনি হচ্ছে গয়ের অংশ। গয়ের অংশটার ক্ষেত্রে এই ক এবং খ দুইজনের অনুপাতের যোগফল নির্ণয় করা লাগবে। যোগফল 3 আর 2 যোগ করলে কত আসে? 3 আর 2 যোগ করলে যোগফল হচ্ছে 5। এই যে যোগফল 5, এইটার সাথে গ পাবে 4/1 অংশ। খেয়াল করেন এখানেও 4/3, এখানে 4/1। নিচের যেই 4 এটাকে বলে হচ্ছে হর, হরের কোনো কাজ নাই। উপরের মান যেটা লব, লব দিয়ে হবে হচ্ছে গুণ। সো এই 5-এর সাথে আমরা এই 1 রে গুণ দিব, 5-এর সাথে গুণ হবে হচ্ছে এই 1। সো আমরা গুণ করব হচ্ছে যোগফল যেটা 5 আর এখানের অনুপাতের মান হচ্ছে 1। 5 1-এ কত আসবে? 5। তাহলে আমাদের উত্তর হচ্ছে 9 6 5। আশা করি ক্যালকুলেশন বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আমি আরেকবার দেখাই দিচ্ছি আপনাদের, আপনারা পারেন এই অঙ্ক, আপনারা গত বছর খুব ভালো মতোই শিখছেন। আরও একবার ভালো মতো দেখে নেন। এই যে কয়ের যে মান 3, 3-এর সাথে এই উপরের 3কে আমরা গুণ দিচ্ছি, তাহলে 3 3-কে কত হয়? এই হচ্ছে 9 উত্তর। তারপরে ক্ষয়ের মানের জন্য 2, 2-এর সাথে এই 3কে আবার গুণ করা হবে। এই 2-এর সাথে 3কে গুণ করলে 3 দুগুণে মান আসতেছে হচ্ছে 6। আর যেটা যোগফল, যোগফল ছিল 5, 5-এর সাথে গুণ হবে হচ্ছে এই উপরের অংশ অর্থাৎ 1। 5 1-এ 5, 5-এর সাথে 1 রে গুণ দিলে 5। 9 6 5। একদম সুন্দর মতো ছক আকারে কোনটার সাথে কার গুণ সময় নিয়ে বুঝাই দিলাম। এই টাইপের অঙ্ক আসলে যাতে আপনি খুব সহজেই উত্তর মিলাই দিয়ে আসতে পারেন। আশা করি ক্লিয়ার সবার কাছে। বুঝতে পারছি কোয়েশ্চেন নাম্বার 3-এর উত্তর। যারা যারা উত্তর করতে পারছেন ধন্যবাদ আপনাদের। এবং এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষাতে আসে যাতে আপনার সেকেন্ড টাইমে অ্যাটলিস্ট ভুল যাতে না হয়। আশা করি আমরা সবাই মিলে উত্তরগুলো করতে পারবো পরীক্ষার হলে।
পারবো কি না? এই আশাবাদ কি আমি রাখতে পারি আপনাদের উপরে যে যা যা পড়াই দেওয়া হচ্ছে এইভাবে যদি বিশ্লেষণ করি আমরা, তাহলে পরীক্ষার হলে প্রশ্ন কেন পারবো না স্যার? ডেফিনেটলি পারা উচিত। আর এই টাইপের প্রশ্নগুলো এরকম সুন্দরভাবে শেখার জন্য আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আমাদের আগামী 23 তারিখে হবে হচ্ছে ওরিয়েন্টেশন। ঈদের আগেই কিন্তু স্যার ক্লাস শুরু হয়ে যাবে। সো যারা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিব চিন্তা করতেছি, এখানে 2-3টা ফ্যাক্টর আছে। নাম্বার 1 যে স্যার আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়ে থাকতে চাই, আর সেকেন্ড টাইম প্রিপারেশান নিব কি নিব না সেটা হচ্ছে স্যার কয়েকটা দিন যাক, তারপরে সিদ্ধান্ত নিব। সবার প্রথম কথা স্যার, আপনারা বাংলাদেশের চাকরি বাকরির মার্কেট সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা হওয়ার কথা। আপনার এখন আর দুধের বাচ্চা শিশু না, ক্লাস 1-2তে পড়েন না, 12 ক্লাস পাস দিয়ে ফেলছেন, কলেজ পাস আপনি করে ফেলছেন। আপনি ডেফিনেটলি বুঝেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি লেখাপড়া করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকটা কলেজ, যেমন রাজশাহী কলেজ, তারপরে হচ্ছে আপনার সিলেটের এমসি কলেজ, তারপরে হচ্ছে বরিশালের বিএম কলেজ, এই রকমের নামডাক ওলা কয়েকটা কলেজ যেখানে লেখাপড়ার মান খুব ভালো। কিন্তু অন্যান্য ম্যাক্সিমাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো হচ্ছে বেসিক্যালি এক্সাম সেন্টার। নিয়মিত পরীক্ষাগুলো হয় ঠিকই, ক্লাসের কোনো খোঁজখবর থাকে না। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে চাকরি বাকরির বাজারে গিয়ে আপনার শুধু জুতার তলাটাই ক্ষয় হবে, চাকরি বাকরি পাওয়াটা ডিফিকাল্ট। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার চাইতে এখানে 1 বছর পড়ার চাইতে আপনি 1টা বছর সময় এই সেকেন্ড টাইমার হিসেবে যদি প্রস্তুতি নেন, আর যদি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংয়ে ভর্তি হতে পারেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিনান্সে ভর্তি হতে পারেন, তাহলে ডেফিনেটলি চাকরি বাকরি খোঁজা নিয়ে ঝামেলায় পড়তে হবে না। সো যারা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তায় আছেন, ভাই বাদ দেন, চান্স পাইছেন এরা বাদ দেন, সেকেন্ড টাইমের জন্য ট্রাই করেন। অনেকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য চিন্তাভাবনা করতেছেন। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অল্প কিছু স্টুডেন্টের জন্য সুবিধাজনক হতে পারে যাদের বাসা ঢাকায়, কিন্তু ঢাকার বাইরে থেকে এসে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় থাকবেন কোথায়? মেসগুলোতে। কারণ এদের তো কোনো ইউনিভার্সিটি হলই এদের নাই। এরা কি আসলে সত্যিকার অর্থে ইউনিভার্সিটি? অনেকগুলো ডাউট আছে এখানে। সো ডিসিউর জন্য আপনি প্রিপারেশান নিতে পারেন। প্রিপারেশন তো অলরেডি আমরা ফ্রি আপনাদেরকে করাই দিছি। কবে নাগাদ পরীক্ষা হবে নাই কোনো সিউরিটি, বাট এইটা বাদ দিয়ে সেকেন্ড টাইমার হওয়াটা অবশ্যই বুদ্ধিমানদের মতো কাজ হবে। আর যদি একান্তই আপনার আর্থিক সঙ্গতি নিয়ে চিন্তাভাবনা করতে হয় যে স্যার ৩,৯৯৯ টাকা অনেক টাকা, ৩,৯৯৯ টাকা মানে হচ্ছে ৪,০০০ টাকা, এত টাকা আমার কাছে নাই, আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে আপনি সেকেন্ড টাইম দিতে চান কি না। ৪,০০০ টাকা আপনি যদি আপনার বাবা অথবা মায়ের কাছে গিয়ে বলেন যে আমি আমার নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাই, আমি এই জাতীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বা গুচ্ছে চান্স হবে কি হবে না, আই এম নট শিওর, এখনও পজিশন আসে নাই, মেরিট লিস্ট আসে নাই, এই সব বাদ দিয়ে আমি একটা সত্যিকার ভালো মানের পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বা রাজশাহীতে অথবা কুমিল্লাতে অথবা চট্টগ্রামে বা বিউপিতে আমি পড়তে চাই, যদি এইটা আপনি আপনার বাবা বা মাকে বুঝায় বলতে পারেন, সত্যি সত্যি যদি আপনার মনের মধ্যে এই দৃঢ় বাসনাটা থাকে, তাহলে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো বাবা মা আছে যে তার সন্তানের নিজের ভবিষ্যৎকে চেঞ্জ করতে চায়, সেই সন্তানের জন্য ৪,০০০ টাকা বাবা মা জোগাড় করতে পারবে না। বাবা মা পারে না এমন কিছুই নাই স্যার। আপনি যখন জন্মগ্রহণ করছেন সেখান থেকে শুরু করে অদ্যাবধি আপনার এমন কোনো চাওয়া বা পাওয়ার মনের বাসনা যে আমি এইটা চাই, বাবাকে বা মাকে বলার পরে আপনার বাবা অথবা মা পূরণ করে নাই, হতেই পারে না। প্রত্যেকটা বাবা মাই চেষ্টা করে তার সন্তানের সর্বোচ্চ ভালোটুকু দেওয়ার জন্য। আসলে সমস্যাটা আপনার মধ্যেই। আপনি এখনও দোটানায় আছেন যে আসলে কি করবেন। আগে চিন্তা ভাবনা করেন ঠান্ডা মাথায় যে আপনার লাইফের সাথে আপনি কি করতে চান। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে কি স্যান্ডেলের তলা শুধু ক্ষয় করবেন, চাকরি বাকরি পাবেন কি পাবেন না, নাই কোনো গ্যারান্টি, নাই কোনো সিউরিটি। তাহলে এটা বাদ দিয়ে সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে যদি একটা ভালো বিশ্ববিদ্যালয় আপনি পেতে পারেন, তার জন্য ৪,০০০ টাকা খুব আহামরি বড় ইনভেস্টমেন্ট না। আগে নিজে ঠিক হন, তারপরে গিয়ে বাবা মাকে বুঝায় বলেন আপনি কি করতে চাচ্ছেন। মনে হয় না এই টাকাটা খুব একটা বড় অ্যামাউন্ট হবে। আমাদের এখানে 2 বারে টাকা দিয়েও ভর্তি হওয়ার সুযোগ থাকবে। সো যারা যারা আসলে সত্যি সত্যি নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাই, তারা দ্রুত সিদ্ধান্ত আশা করি নিতে পারবেন। আসেন পরবর্তী কোশ্চেন সমাধান করি আমরা। নিচের কোনটা পরিবর্তনশীল ব্যয়?
পরিবর্তনশীল ব্যয় খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং আমি ক্লাসের মধ্যে গত বছর যখন পড়াইছিলাম ফার্স্ট টাইমের স্টুডেন্টদেরকে বলছি যে এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি উৎপাদন ব্যয় চ্যাপ্টার থেকে। এবং পরিবর্তনশীল ব্যয় থেকে আমরা 3টা উদাহরণ আপনাদেরকে পড়তে বলি। পরিবর্তনশীল ব্যয় 1 নাম্বার উদাহরণ হচ্ছে স্যার প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল পরিবর্তনশীল ব্যয় মানে কি? উৎপাদন বাড়াইলে যে ব্যয়টা বাড়বে, উৎপাদন কমালে যে ব্যয়টা হ্রাস পাবে। অর্থাৎ উৎপাদনের সাথে যে ব্যয়টা হ্রাস বৃদ্ধি পায়, উৎপাদনের সাথে যে ব্যয় হ্রাস পায় অথবা বৃদ্ধি পায়, উৎপাদনের সাথে যে ব্যয় হ্রাস বৃদ্ধি ঘটে সেই ব্যয়কে বলা হয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। উদাহরণ মনে রাখবেন 3টা, প্রত্যক্ষ কাঁচামাল, তারপরে মনে রাখতে হবে হচ্ছে প্রত্যক্ষ শ্রম বা মজুরি, যেটাই প্রশ্নে দেওয়া থাকুক, অথবা আরেকটা অপশন সেটা হচ্ছে বিক্রয় কর্মীর কমিশন। বিক্রয় কর্মীর কমিশন, এই 3টা অপশন যদি আপনি মুখস্থ করে রাখেন, পৃথিবীতে এখন পর্যন্ত যত প্রশ্ন আসছে নিচের কোনটা পরিবর্তনশীল ব্যয়, এই সবগুলো প্রশ্নের এই 3টার বাইরে উত্তর হয় নাই। ম্যাক্সিমাম জায়গাতে এই 3টার মধ্যেই হচ্ছে আপনার উত্তর দেওয়া থাকবে। দেখেন উত্তর দেওয়া আছে কোনটা? প্রত্যক্ষ কাঁচামাল। সো পরিবর্তনশীল ব্যয় শুধু 3টা উদাহরণ স্যার মুখস্থ করেন, ডেফিনেটলি 100% প্রশ্ন আপনার কমন পড়বে। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি খুঁজে দেখেন, আপনার কাছে লেকচার শিট থাকলে বা যে কোনো বই থাকলে বিগত বছরের যত প্রশ্ন আসছে পরিবর্তনশীল ব্যয় থেকে অ্যান্সার দেখবেন, হয় প্রত্যক্ষ কাঁচামাল, নাইলে প্রত্যক্ষ শ্রম বা মজুরি, আর 2-1টা জায়গাতে বিক্রয় কর্মীর কমিশন। এই 3টা অপশনের বাইরে কোনো অ্যান্সারই নাই। আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই। কোয়েশ্চেন নাম্বার 5, এইটা গত বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওয়ান অফ দ্য টাফ প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্ন সাধারণত ক্লাসের মধ্যে প্র্যাকটিস আমরা করাই না। কারণ প্রশ্নটা আসছে কোন জায়গা থেকে খেয়াল করলে দেখবেন, প্রশ্নটা আসছে হচ্ছে কার্যপত্র, এই টপিক থেকে। অনেকে বুঝতেই পারি নাই যে এটা কোন টপিকের প্রশ্ন, এটা হচ্ছে কার্যপত্র থেকে আসা। দেখেন কার্যপত্রের আয় বিবরণীতে আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি, কার্যপত্রের মধ্যে আমরা হচ্ছে কলাম যেগুলো দেখাই, একটা হচ্ছে ডেবিট কলাম, আরেকটা হচ্ছে ক্রেডিট কলাম। ডেবিট কলাম আর ক্রেডিট কলাম আপনারা জানার কথা। আয় বিবরণীর ডেবিট কলামে আপনি দেখাবেন সকল ব্যয় বা খরচের পরিমাণকে, আয় বিবরণীর ক্রেডিট কলামে দেখাবেন কাকে? আপনি সকল আয়ের পরিমাণকে। স্যার কার্যপত্রের মধ্যে কি কি বিষয় থাকে? কার্যপত্রের মধ্যে থাকে হচ্ছে শুরুতে রেওয়ামিল, তারপরে দেওয়া থাকে কোনটা? সমন্বয় দাখিলা। তার পরবর্তী কলাম হলো সমন্বয় দাখিলা, তার পরবর্তী কলামটা হচ্ছে স্যার সমন্বিত রেওয়ামিল। দেখেন আপনার মনে পড়তেছে কিনা, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে কার্যপত্র এই টপিকটা অনেকেই আমরা করে আসছি। রেওয়ামিল, সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী। তার পরবর্তী অংশ যেটা সেটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আর এই প্রত্যেকটা জায়গাতেই ডেবিট কলাম আর হচ্ছে ক্রেডিট কলাম এই বিষয়গুলো দেওয়া থাকে। তাহলে আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করি সেখানে ডেবিট পাশে ব্যয় এবং ক্রেডিট পাশে আয়কে দেখাই। ডেবিট কলামের জন্য ডেবিট কলামে 57,390, তার মানে ব্যয় বা খরচের পরিমাণ 57,390 টাকা। আর প্রশ্নে বলা আছে ক্রেডিট কলাম, ক্রেডিট কলাম মানে আয়ের পরিমাণ 84,000, আয়ের পরিমাণ হচ্ছে 84,928 টাকা, এটা হচ্ছে আয়। আলমের কোন এন্ট্রি দিতে হবে? তার মানে সহজ কথা, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা বের করবেন। দেখেন স্যার ক্রেডিট পাশে টাকা বেশি, তাহলে নিট লাভের পরিমাণটা দেখাবো কোথায়? নিট লাভের পরিমাণটা লিখবো হচ্ছে আমরা আয় বিবরণীর কোন কলামে? আয় বিবরণীর ডেবিট কলামে লিখবো আমরা। তাহলে নিট লাভ দেখাতে হবে আয় বিবরণীর কোন কলামে? ডেবিট কলামে। টাকার পরিমাণটা কিভাবে বের করবেন? 84,928 থেকে 57,390কে বিয়োগ করে দেই, দেখি বিয়োগ করলে কত আসে। 84,928 আর এখানে হলো 57,390, বিয়োগফল হচ্ছে নামলো 8, 9 আছে 12 হবে কত হইলে 3, হাতে রইল 1, 3 আর 1 4, 4 আছে 9 হবে হচ্ছে 5, 7 আছে 14 হবে কত হইলে 7, হাতে রইল 1, 6 আর হচ্ছে 2, 27,538। তাহলে আমাদের টাকার পরিমাণটা হচ্ছে 27,538।
নিট লাভের পরিমাণ হবে 27,538 এবং এটা কোথায় লিখবেন? ডেবিট পাশে। তাহলে আপনার দুই পাশের টাকা মিলে যাচ্ছে 84,928, এখানেও 84,928, আয় বিবরণী ইকুয়াল হলো, সমান হলো। তাহলে নিট লাভের টাকা আয় বিবরণীর কোথায়? ডেবিট পাশে। এই যে ডেবিট পাশে 27,538 টাকা হবে নিট লাভ। আরেকটা প্রশ্ন এখান থেকে আপনারা শিখে রাখেন, আরেকটা প্রশ্ন দয়া করে শিখে রাখেন, যেহেতু সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন। নিট লাভ আয় বিবরণীতে দেখানো হবে হচ্ছে ডেবিট কলামে। নিট লাভের টাকা আর কোথায় যাবে? মনে রাখবেন, যখন আর্থিক অবস্থার বিবরণী আমরা করি, আর্থিক অবস্থার বিবরণীতে আমরা ডেবিট কলামে যেটাকে দেখাই সেটা হচ্ছে আমাদের সম্পত্তির পরিমাণ, ডেবিট কলামে সম্পত্তি। আর ক্রেডিট কলামে দেখাই কাকে? আমরা ক্রেডিট কলামে দেখাই হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব এর পরিমাণকে। প্রশ্ন হচ্ছে নিট লাভের টাকা, এইটাকে আমরা আর কোথায় লিখব? নিট লাভের টাকা মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, অর্থাৎ নিট লাভের টাকাকে আর লিখতে হবে কোথায়? এই আর্থিক অবস্থার বিবরণীর কোন কলামে? ক্রেডিট কলামে। তাহলে নিট লাভ আসবে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট, কিন্তু আয় বিবরণীর ডেবিট। আমি সুন্দর মতো লিখে দিচ্ছি, একটু ভালো মতো মনে রাখবেন। নিট লাভ যাবে দুইটা জায়গাতে। নিট লাভ যাবে হচ্ছে আয় বিবরণীর কোন কলাম? ডেবিট কলাম। এবং আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট কলাম। যারা হাতের কাছে খাতা কলম থাকলে নোট করে রাখেন স্যার, নোট করে রাখেন, যাতে এই টাইপের প্রশ্ন আসলে আপনার আর যেন ভুল না হয়। আয় বিবরণীর ডেবিট, আর্থিক অবস্থার বিবরণীর হচ্ছে ক্রেডিট। দেখানো হবে কাকে? নিট লাভকে। আশা করি ক্লিয়ার। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি প্রশ্নে নিট লাভ না বলে নিট ক্ষতির কথা বলা হতো, নিট ক্ষতি এইটা আয় বিবরণীর কোথায় যাবে এবং আর্থিক অবস্থার বিবরণীর কোথায় যাবে? দেখি একটু কমেন্ট করে আপনারা লিখে জানান, তাহলে বুঝতে পারবো যে এই প্রশ্নটার সমাধান যা আমি করালাম সেটা আপনারা বুঝতে পারছেন কিনা, এবং এই টাইপের প্রশ্ন যদি আর আসে পরীক্ষাতে আপনার ভুল হবে কিনা। নিট লাভ তো বুঝতেই পারছি, আয় বিবরণীর ডেবিট, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট। নিট ক্ষতি কোথায় কোথায় দেখানো হয় একটু কমেন্টে লিখে জানান। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই আমি। কোয়েশ্চেন নাম্বার 6, পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 6 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি টপিকের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের মধ্যে স্যার যথেষ্ট পরিমাণে ঝামেলা আছে। ঝামেলাটা কোথায় খেয়াল করেন? প্রশ্নে নিক্সন 1 জানুয়ারি 2025 নিট সম্পদ এইটা হচ্ছে প্রথম ঝামেলা। মনে রাখবেন, নিট সম্পদ বলতে মালিকানা সত্ত্বকে বোঝানো হয়, মালিকানা সত্ত্ব অথবা মূলধন, মালিকানা সত্ত্ব বা মূলধনকে বোঝানো হয়। যখন প্রশ্নে নিট সম্পদ কথাটা দেওয়া থাকবে, এটা দ্বারা কাকে বুঝাবে? মূলধনকে বুঝাবে। তাহলে এই টাকাটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এইটাই অনেকে পরীক্ষার হলে গিয়ে বুঝি নাই, অনেকে এইটাকে প্রারম্ভিক সম্পদ ধরে ফেলছি। তাহলে নিট সম্পদ বলতে কাকে বুঝাবে? নিট সম্পদ বলতে বুঝাবে কাকে? মূলধনকে। যেহেতু বছরের শুরুর তারিখে, তার মানে এটা প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের পরিমাণ প্রশ্নে দেওয়া আছে 35,000, তারপরে বছরে তা 22,500 টাকা বৃদ্ধি পায়। তাহলে প্রারম্ভিক মূলধন যত টাকা, তার সাথে আপনি বৃদ্ধির পরিমাণকে যোগ করে দেন। বৃদ্ধি পাইছে কত টাকা? 22,500। তাহলে 22,500 যদি আপনি যোগ করেন, তাহলে টাকার পরিমাণ আসতেছে কত? এখানে 500, আর 5 আর 2 হচ্ছে 7, 57,500। প্রারম্ভিক মূলধন যত, সারা বছরে যত টাকা বৃদ্ধি পেয়েছে, যোগ করলে আপনি যেই টাকাটা পাবেন স্যার, যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে সমাপনী মূলধন। দেখেন বুঝতে পারতেছি কিনা? প্রারম্ভিক মূলধন আর এর সাথে বৃদ্ধিকে যোগ করে পাচ্ছি সমাপনী মূলধনের পরিমাণ। প্রশ্নে বলা আছে সে 14,000 টাকা উত্তোলন করে, 23,900 টাকা তার হচ্ছে নিট লাভ। নিক্সন বছরে কত টাকা মূলধন ব্যবসায়ে সরবরাহ করেছে? তাহলে মালিক নিক্সন বছরে যে ব্যবসায় মূলধন সরবরাহ করছে বলতে কাকে বোঝানো হচ্ছে প্রশ্নে? অতিরিক্ত মূলধন।
অতিরিক্ত মূলধনের পরিমাণ, এইটা বেসিক্যালি প্রশ্নে বের করতে বলা হয়েছে। প্রশ্নটা খুব একটা সহজ না, বেশ ঝামেলাপূর্ণ একটা প্রশ্ন, কারণ প্রশ্নে আসলে কি জানতে চাইছে সেটাও স্পষ্ট করে বলে দেওয়া নাই, প্রশ্নের শুরুতে যে মানটা দেওয়া সেটাও স্পষ্টীকরণভাবে দেওয়া নাই। সো এই টাইপের প্রশ্ন যারা রাজশাহী ইউনিভার্সিটিতে গত বছর পরীক্ষা দিয়েছেন, এই প্রশ্ন আশা করি ভোগাইছে আপনাদের অনেক। সমাধানটা খেয়াল করে দেখেন। সমাপনী মূলধন আমরা জানি যে একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে আমরা যেভাবে হিসাবটা করি সেটা হচ্ছে এই বছরের শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের নিচে আমরা হচ্ছে অতিরিক্ত মূলধন এই পরিমাণটাকে দেখাই, আর ছকের ডান পাশে গিয়ে আমরা লিখি হচ্ছে সমাপনী মূলধন, আর থাকে হচ্ছে উত্তোলনের পরিমাণ। একতরফা দাখিলা পদ্ধতি ছক অনুযায়ী যদি আমরা মান বসাই, তাহলে সমাপনী মূলধনের পরিমাণ 57,500 যেটা বের করছি আমরা, প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 35,000 টাকা, উত্তোলনের পরিমাণ দেওয়া কত? উত্তোলনের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 14,000 টাকা। স্যার নিট লাভ কোথায় বসবে? সমাপনী মূলধনের পাশে নাকি অতিরিক্তের পাশে? নিট লাভ যখন সমাপনী মূলধন বেশি তখন হয় হচ্ছে নিট লাভ। তাহলে মনে রাখবেন নিট লাভ বসবে হচ্ছে প্রারম্ভিক বা অতিরিক্ত মূলধনের পাশে। তাহলে আমাদের নিট লাভের পরিমাণ 23,900 টাকা দেওয়া, মান দেওয়া নাই কোনটা? অতিরিক্ত মূলধন, এইটা বের করতে হবে। তাহলে অতিরিক্ত মূলধন নির্ণয় করার জন্য আপনি সমাধান করতে পারেন এইভাবে। বোর্ডে যদি আরেকবার দেখেন মনোযোগ দিয়ে, আমরা সমাপনী মূলধন আর উত্তোলন অর্থাৎ এই 57,500 আর হচ্ছে 14,000 এই দুইটাকে আমরা যোগ করে দিব। এখান থেকে আমরা হচ্ছে বিয়োগ করব কাকে? প্রারম্ভিক এবং নিট লাভের পরিমাণ। প্রারম্ভিকের পরিমাণ হচ্ছে 35,000 আর নিট লাভের পরিমাণ 23,900। তাহলে আপনার অঙ্কের রেজাল্ট চলে আসবে সমাপনী মূলধন আর উত্তোলনকে যোগ, প্রারম্ভিক মূলধন আর নিট লাভকে যোগ। সমাপনী থেকে প্রারম্ভিকের অংশ বাদ দিলে অতিরিক্ত মূলধনের পরিমাণ আসবে। ক্যালকুলেশন করি, দেখেন কত হয়। এই পাশের যোগফলটা হচ্ছে এখানে হচ্ছে 500 আর হচ্ছে 7 4 11 1 হাতে রইল 1, 71,500। আর এই পাশে হচ্ছে আমাদের এটা হচ্ছে 900, তারপরে 5 আর 3 হচ্ছে 8, 3 আর 2 5, 58,900। সো 71,500 টাকা থেকে 58,900কে আমরা বিয়োগ করব। 71,500 থেকে 58,900 বিয়োগ, এখানে লিখে দেখাই 71,500 মাইনাস হবে হচ্ছে 58,900। দেখি রেজাল্ট আসে কি না। 2টা 0, 9, 15 লাগবে হচ্ছে 6, হাতে রইল 1, 8 আর 1 9, 9 আছে 11 হবে হচ্ছে 2 হলে হাতে রইল 1, 6, 12,600। এই 12,600 টাকা হচ্ছে আমাদের অতিরিক্ত মূলধনের পরিমাণ। 12,600, 12,600 অতিরিক্ত মূলধন, এইটা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। বেশ জটিল মানের একটা প্রশ্ন। আমি নিজেই যখন কোশ্চেনটা সলভ করতে গেছি আমি নিজেই কিন্তু ভুল করছি প্রশ্নে। এই যে নিট সম্পদ, এই নিট কথাটা আমি নিজেই হয়তো অনেক ক্ষেত্রে খেয়াল করি নাই। সম্পদ ধরে বছরের শুরুর সম্পদ ধরে আমি অঙ্ক করতে গেছি, দেখি মিলে না। পরে দেখবেন নিট সম্পদ, তার মানে এটা মূলধনকে বোঝাচ্ছে, প্রারম্ভিক মূলধন। সারা বছরের বৃদ্ধি যোগ করে সমাপনী মূলধন, সমাপনী মূলধনটা বের করতে পারলে বাকিটা সোজা। উত্তোলন, নিট লাভ আর হচ্ছে অতিরিক্ত মূলধন বের করতে বলা আছে। আশা করি ক্লিয়ার। তাহলে মনে রাখবো নিট লাভ, নিট লাভ বসবে কোথায়? নিট লাভ বসবে হচ্ছে প্রারম্ভিক মূলধনের পাশে। এবং নোট আকারে লিখে রাখতে পারেন চাইলে প্রশ্নে আপনি নিট ক্ষতি। নিট ক্ষতি যদি প্রশ্নে দেওয়া থাকে, নিট ক্ষতি বসাইতে হবে কোথায়? নিট ক্ষতি বসাতে হবে হচ্ছে সমাপনী মূলধন পাশে। নিট ক্ষতি বসবে সমাপনী মূলধনের পাশে, আর নিট লাভ বসবে প্রারম্ভিক মূলধনের পাশে। নিট সম্পদ বলতে মালিকানা সত্ত্ব বা মূলধনকে নির্দেশ করে। আশা করি এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এই টাইপের কঠিন প্রশ্ন আসলেও আমরা খুব সহজেই পরীক্ষার হলে উত্তর করে দিয়ে আসতে পারবো। স্যার আমি যথেষ্ট ধীরে ধীরে পড়াচ্ছি। অনেকে বলতে পারেন স্যার তাড়াতাড়ি শেষ করেন। স্যার তাড়াতাড়ি শেষ তো গত বছর আপনি করছেন, তাড়াহুড়া করে ফলাফলটা পাইছেন কি? কোনো কিছু না বুঝেই খালি কোশ্চেন সমাধান করে গিয়ে তো লাভ নাই। কোশ্চেনটা ভালো মতো বোঝেন, সূত্রগুলো ভালো মতো ক্লিয়ার হন, যাতে এই টাইপের প্রশ্ন আসলে আর যাতে আপনাকে কষ্ট না করতে হয়।
যাতে আপনাকে পরীক্ষার হলে মাথা চুলকাইতে না হয়, ডানে বামে দেখতে যাতে না হয়, নিজেই যেন কনফিডেন্টলি সলভ করে দিয়ে আসতে পারেন। আসেন বাকি প্রশ্নগুলো তাড়াতাড়ি করতে পারবো আমরা। এইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা কমন ট্রেডমার্ক প্রশ্ন। এই প্রশ্নটা মুদ্রাস্ফীতিকালীন সময়ে কোন অবচয় পদ্ধতি সুবিধাজনক, এই প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত 5 বছরের মধ্যে 4 বারই আসছে। এবং রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষার আগে আমার নেওয়া ম্যারাথন ক্লাসে বলছি যে প্রশ্ন আসলে এটা আসবেই, এবং তাই আসছে। মুদ্রাস্ফীতির সময় যেটা সুবিধাজনক সেটাকে বলা হয় প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি ইংরেজি হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট। রিপ্লেসমেন্ট কস্ট মেথড। রিপ্লেসমেন্ট কস্ট মেথড যখন আপনার ইনফ্লেশন হয় বা মুদ্রাস্ফীতি হয়, মুদ্রাস্ফীতির সময় এই প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি এইটা ব্যবহার করাটা সুবিধাজনক। এটা জাস্ট মুখস্থ প্রশ্ন আমাদের। তারপরে হচ্ছে আমাদের অংশীদারি কারবার থেকে আসা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন জাস্ট এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রিপিট হয়েছে স্যার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতিন রথিনের অঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা জাস্ট এখানে রিপিট হয়েছে। আসেন তাড়াতাড়ি একটু সমাধান করি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ দেওয়া 50 আর হচ্ছে 70। লাভ ক্ষতির হিসাব, প্রারম্ভিক মূলধনের উপরে সুদ হবে 20%। মতিন এবং রথিন তারা বেতন নিবে, মতিনের হচ্ছে 12,000 টাকা আর 6,000 টাকা হচ্ছে রথিন, তারা বেতন পাবে। মুনাফার বাকি অংশ 2:3 বন্টন করা হবে। বছরে নিট লাভের পরিমাণ 40,000 টাকা হলে মতিনের হিসাবে কত টাকা প্রাপ্য হবেন, মতিন কত টাকা পাচ্ছে নির্ণয় করব। খুব সহজেই আমরা লাভ লোকসান আবন্টন হিসাবের মাধ্যমে সমাধান করে ফেলতে পারি। নিট লাভের পরিমাণ, দেখি সমাধানটা। নিট লাভের পরিমাণ প্রশ্নে দেওয়া 40,000। অংশীদাররা পাবে কি? মূলধনের উপরে সুদ। শুরুতে আমরা মূলধনের সুদ নির্ণয় করে নেই। মূলধনের সুদ মতিন সাহেবের হচ্ছে কত? মূলধন 50,000 টাকা। মতিন তার মূলধন হচ্ছে 50, তাহলে হিসাবটা হচ্ছে মতিন 50,000 টাকার উপর পাবে 10%। 50,000 টাকার 10%-এ সে পায় হচ্ছে 5,000। তারপরের জন রথিন, তার ক্ষেত্রে মূলধনের পরিমাণ দেওয়া কত? রথিনের মূলধনের পরিমাণ দেওয়া হচ্ছে এই যে 70,000 টাকা। তাহলে রথিনের ক্ষেত্রে হিসাব 70,000 টাকা ইন্টু 10%। 70,000-এর 10%-এ 7,000 টাকা, 7 আর 5 টোটাল মূলধনের সুদ হচ্ছে 12,000 টাকা। মূলধনের সুদের পরে আপনাকে লিখতে হবে বেতন। বেতনের পরিমাণ প্রশ্নে দেওয়াই আছে, মতিন সাহেবের বেতন আর হচ্ছে রথিন, দেখেন প্রশ্নে মান দেওয়া আছে। মতিনের বেতন দেওয়া আছে কত? টাকাটা হচ্ছে 12,000 আর এর হচ্ছে 6,000। তাহলে মতিন পাবে 12,000 টাকা, রথিন পাবে 6,000 টাকা। 12 আর 6 হচ্ছে 18,000 টাকা। তাহলে আপনার মূলধনের সুদ 12 আর বেতন হচ্ছে 18। 12 আর 18 এর যোগফল কত হয়? 12,000 টাকা আর হচ্ছে 18,000 টাকা, যোগফল কত হচ্ছে? 30,000। আর আমাদের প্রশ্নে নিট লাভের পরিমাণ দেওয়া ছিল কত? নিট লাভের মান দেওয়া ছিল 40,000। 40,000 থেকে 30,000 টাকা যদি আপনি বাদ দেন, আপনি পেয়ে যাচ্ছেন বন্টনযোগ্য মুনাফা বা বন্টনযোগ্য লাভ। তাহলে বন্টনযোগ্য লাভের পরিমাণ আসবে 10,000। দেখেন বুঝছি কি না? নিট লাভ থেকে উভয়ের মূলধনের সুদ, উভয়ের বেতন বাদ দিলে আসবে লাভের পরিমাণ 10,000। এই 10,000 টাকা থেকে মতিন এবং রথিন কে কত টাকা পায় খেয়াল করেন। আমি টোটাল অঙ্ক আপনাদেরকে সমাধান করে দেখাচ্ছি। 10,000 টাকা, দেখেন প্রশ্নে অনুপাতের যে মানটা দেওয়া আছে, অনুপাতের মান হচ্ছে 2:3। 2:3, তার মানে 5 ভাগের 2 ভাগ আর হচ্ছে 5 ভাগের 3 ভাগ। 5 ভাগের 2, 5 ভাগের 3, 5 দিয়ে 10,000-এ কাটলে হচ্ছে 2,000। তাহলে মতিন পাবে হচ্ছে 2 দুগুণে 4,000 টাকা, আর রথিনের ক্ষেত্রে হিসাবটা হবে হচ্ছে 3 দুগুণে 6,000 টাকা। তাইলে লাভের অংশ বাবদ, মুনাফার অংশ বাবদ, মুনাফার অংশ বাবদ মতিন তার টাকার পরিমাণ হচ্ছে কত? 4,000, আর রথিন তার টাকার পরিমাণ হচ্ছে 6,000 টাকা। জাস্ট যোগ করলে 6 আর 4-এ 10 মিলে যাবে। আমাদের উত্তর বের করার দরকার। খেয়াল করেন উত্তরে কার টাকা বের করতে বলা আছে? মতিন কত টাকা পাচ্ছে? মতিন সে মূলধনের সুদ পাইছে হচ্ছে 5,000 টাকা। মতিনের বেতন হচ্ছে 12,000 টাকা।
আর মতিন লাভের অংশ বাবদ পাইছে কত 4,000 টাকা। তাহলে হিসাবটা যদি আমরা মেলাই, মতিনের প্রথমে হচ্ছে 5,000 টাকা, এইটা হচ্ছে মূলধনের সুদ বাবদ 5,000। তারপরে সে পাইছে হচ্ছে বেতন, বেতন বাবদ টাকা হচ্ছে 12,000 টাকা, আর সে পাইছে হচ্ছে লাভের অংশ বাবদ 4,000 টাকা। তাহলে এবার যোগ করে দেখেন, উত্তর আপনি পেয়ে যাচ্ছেন 12 আর 5 হচ্ছে 17, 17 আর 4 হচ্ছে 21,000 টাকার পরিমাণ আসবে হচ্ছে 21,000 টাকা। একটু হয়তোবা এই যে প্রারম্ভিক মূলধন 20% বলা, তাহলে একটু ক্যালকুলেশনটা আর ঠিক করে নেই আমরা। 20% বলা মূলধনের সুদ, একটু কারেকশান করে নেই। 50,000 টাকা ইন্টু হচ্ছে 20%, খেয়াল করে নেই 50,000 টাকা 20% যখন, একটু ক্যালকুলেশানে ভুল করছি আমরা, ভুলটা ঠিক করি। 50,000 টাকার যদি 20% করা হয়, 50,000 টাকার 20% করলে আসবে হচ্ছে 10,000 টাকা। 50,000 টাকার 20%-এ টাকা হচ্ছে এখানে 10,000, আর এখানে হচ্ছে 70,000 টাকার 20%-এ, তাহলে টাকার পরিমাণ আসবে 7 দুগুণে 14,000 টাকা। 14 আর 10 হচ্ছে কত, 24,000 টাকা হলো। আর বেতনের অ্যামাউন্ট তো ঠিকই ছিল, 24 আর হচ্ছে 18 দ্বারা নিট লাভের অ্যামাউন্টটাতে একটু ঝামেলা আছে, ঠিক করি আমরা এখানে। আমাদের নিট লাভ 40,000 ঠিকই ছিল, 24,000 টাকা ছিল মূলধনের সুদ, আর বেতনের পরিমাণটা ছিল হচ্ছে 18,000 টাকা। তাইলে 3 0 8 8 4 12 2 হাজার হলো 42,000 টাকা। তাহলে আমাদের নিট লাভ নয়, হচ্ছে নিট ক্ষতি। তাই তো বলি অঙ্কতে এত তাড়াতাড়ি কেমনে মিলে যায়। ভুলটা হচ্ছে কোথায়, আমরা হচ্ছে 10% ধরে হিসাব করছিলাম, তাহলে বন্টনযোগ্য মুনাফা না, হবে হচ্ছে বন্টনযোগ্য ক্ষতি। আসেন, ক্ষতির অ্যামাউন্টটা কত, 40,000 নিট লাভ থেকে 42,000 টাকা। এই 24 আর হচ্ছে 18, 42,000। তাহলে আমাদের আসবে বন্টনযোগ্য ক্ষতি, ক্ষতির পরিমাণ হবে হচ্ছে 2,000। তাহলে মতিন পাবে হচ্ছে 2,000 টাকা, এর কত ভাগ পাবে হচ্ছে 5/2। আর রথিনের ক্ষেত্রে হিসাবটা হবে হচ্ছে 2,000 টাকা ইন্টু 5/3, অর্থাৎ 5 দিয়ে 2,000-এর ভাগ করলে 400, 400 ইন্টু 2 মানে হচ্ছে 800 টাকা। তাহলে মতিনের ক্ষেত্রে 800, আর রথিনের ক্ষেত্রে হচ্ছে 400 3 4 1200 টাকা। 1200 টাকা এটা হবে হচ্ছে ক্ষতির পরিমাণ। তাহলে যদি আমরা ক্যালকুলেশনটা আরেকবার করি, তাহলে আমাদের উত্তরটা এবার আশা করি পারফেক্ট আসবে। খেয়াল করে দেখেন, প্রশ্নের মধ্যে মতিন তার মূলধনের সুদ বাবদ পেয়েছিল কত, 10,000। মূলধনের সুদ বাবদ 10,000। মতিন তার বেতন বাবদ পেয়েছিল হচ্ছে 12,000 টাকা। 10,000 12,000, আর ক্ষতির অংশ যেই 800, এইটা হবে হচ্ছে বিয়োগ। ক্ষতি অংশ 800 টাকা বিয়োগ হবে। দেখেন এবার উত্তর মিলবে আশা করি। 10 আর 12-তে হচ্ছে কত, 22। 22 থেকে 800 টাকা বাদ দিলে আসবে 21,200। 21,200 এইটা হবে হচ্ছে অ্যান্সার। 21,200 এইটা হচ্ছে সঠিক উত্তর। 21,200 টাকা। দেখেন প্রশ্নে 20% বলা ছিল, বাট আমি 10% করে দেখি যে উত্তর মিলে না। এরকম ভুল পরীক্ষার হলে অথবা আপনারাও করতে পারেন। সো ভুল যাতে না হয় একটু খেয়াল রাখবেন। তাহলে এই যে বন্টনযোগ্য ক্ষতি, আমরা ক্ষতির পরিমাণটাকে লিখব কোথায়, ক্রেডিট পাশে। তাহলে বন্টনযোগ্য ক্ষতি থেকে মতিনের টাকা হবে হচ্ছে 800 টাকা, আর রথিন তার টাকা হবে হচ্ছে 1200। তাহলে টোটাল হচ্ছে 2,000 টাকা। এই পাশের যোগফল 42,000, এই পাশেরও যোগফল হবে হচ্ছে 42,000। 28, 24 আর 18 হচ্ছে 42,000 টাকা। এই যেটা করলাম এটা হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারি কারবারের লাভ লোকসান আবন্টন হিসাব অনুযায়ী করে কে কত টাকা পাচ্ছে ইজিলি বের করা যায়। এখান থেকে যদি আমাদের প্রশ্নের মধ্যে রথিন যে অংশটুকু পাচ্ছে সেটা যদি বের করতে বলা হতো, রথিনের ক্ষেত্রে তার 14,000 টাকা হচ্ছে কি, 14,000 টাকা হচ্ছে মূলধনের সুদ। রথিনের টাকা 14,000 মূলধনের সুদ, রথিনের বেতন হচ্ছে 6,000। তাহলে 14 আর 6 হচ্ছে 20, 1200 টাকা তার বাদ যাবে হচ্ছে ক্ষতি বাবদ। তাহলে 20 থেকে যদি 1200 টাকা বাদ দেই তাহলে আসবে হচ্ছে কত টাকা, 18,800। 18,800 এই টাকাটা পাবে হচ্ছে কে, রথিন। রথিন বলা হলে হতো 18,800, মতিন বলার কারণে উত্তর হচ্ছে 21,200। দেখি বুঝছি কিনা আমরা। অনেকটুকু সময় চলে গেল এই অঙ্কে, বাট
যদি কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকে এবং পরীক্ষার হলে আমার মতো যদি 20% জায়গায় 10% যদি আপনি না করেন, 20% ধরে করলে আশা করি উত্তর মিলে যাচ্ছে। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। এইটা হচ্ছে একটা ঝামেলাপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্নটা আমাদের চিন্তা ভাবনাটাকেই অনেক ক্ষেত্রে পরিবর্তন করে দিছে, যে বাট্টার অঙ্কের ক্ষেত্রে দিনের কাউন্টিং হবে কিভাবে। খেয়াল করেন প্রশ্নে 25শে জুলাই এই তারিখে আপনি 2/10, তার মানে 10 দিনে পরিশোধ করলে বাট্টা কত হবে 2%, আর n/30, 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 1500 টাকার পণ্য আপনি ক্রয় করছেন, 30শে জুলাই এই তারিখে 300 টাকার পণ্য হচ্ছে ফেরত পাঠানো হয়েছে, আর 5 আগস্ট এই তারিখে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে। তাহলে ফার্মকে কত টাকা পরিশোধ করতে হবে? পরিশোধের ক্ষেত্রে আপনার হিসাবটা হচ্ছে এই 25শে জুলাই এই তারিখে আপনি হচ্ছে কি করছেন, ক্রয় করছেন, তার সাথে আর যোগ হবে কত দিন? যোগ হবে হচ্ছে 10 দিন। খেয়াল করেন 10 দিন আপনি হিসাব করবেন কিভাবে? 25 তারিখ তো শেষ, 25-এর পরে আপনার 26শে জুলাই, তারপরে হচ্ছে 27 জুলাই, 28 জুলাই, 29 জুলাই, 30 জুলাই, আর হচ্ছে 31শে জুলাই। আমরা জানি জুলাই মাস 31 দিন পর্যন্ত। তাহলে জুলাই মাসে দিন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। জুলাই মাসে আপনি হিসাব পাচ্ছেন হচ্ছে 6 দিনের। জুলাই মাসের পরে আপনার হচ্ছে কি, জুলাইয়ের পরে আগস্ট। তাহলে আগস্ট মাসে আপনার আর কয় দিন লাগবে এক্সট্রা? 6-এর পরে 4 দিন, অর্থাৎ 1 আগস্ট, তারপরে হচ্ছে 2রা আগস্ট, 3রা আগস্ট, আর হচ্ছে 4ঠা আগস্ট। এই আগস্ট মাসের 4 তারিখে গিয়ে আপনার এই 10 দিন কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ টাকা যদি আপনি আগস্টের 4 তারিখে মধ্যে পরিশোধ করেন বা 4 তারিখেই পরিশোধ করেন, তাহলে বাট্টা কত হবে? 2%। কিন্তু টাকাটা প্রদান করছে কবে? 5 আগস্ট এই তারিখে। আর 5 আগস্ট মানে হচ্ছে এটা কততম দিন? এটা হচ্ছে আমাদের 11তম দিন, অর্থাৎ শর্তের একদিন পরে হচ্ছে। শর্তের একদিন পরে হলে যে 2% বাট্টা, এইটা আর পাওয়া যাবে না। এখানে আমাদের ক্যালেন্ডার ইয়ার যেটা, সেই ক্যালেন্ডার ইয়ারের প্রয়োগ আমরা এখানে ঘটাচ্ছি। বেসিক্যালি এই প্রশ্নটা করার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এই যে জুলাইয়ের যে আন্দোলনটা হলো 2024-এর জুলাইয়ের যে আন্দোলনটা ছিল, ওই আন্দোলনটাকে মাথায় রেখেই হয়তোবা কোশ্চেনটা করা হয়েছে। কারণ জুলাই মাসের 31 তারিখের পর থেকে বাকি আগস্টের দিনগুলো 5ই আগস্ট পর্যন্ত সময়টাকে কিন্তু ওই 31শে জুলাইয়ের পরে 32শে জুলাই, 33শে জুলাই এইভাবে কিন্তু আমরা দিন গণনা করছি। কারণ স্বৈরাচার পতনের ক্ষেত্রে যে আন্দোলনটা হয়েছিল, এই রকমের দিনের কিন্তু একটা হিসাব নিকাশ ছিল। তো মনে রাখবেন, যখন এই রকমের মাসগুলো দেওয়া থাকবে, আপনি এখানে ক্যালেন্ডার ইয়ার বা দিনপঞ্জির যে তারিখ, এইটা এখানে ব্যবহার করতে হবে। দিনপঞ্জির তারিখ অনুযায়ী জুলাই মাস, তারপর হচ্ছে আগস্ট মাস, এগুলো 31 দিনে হয়। তারপর আপনার নভেম্বর মাস 30 দিনে, ডিসেম্বর হচ্ছে 31, জানুয়ারি হচ্ছে 31, আপনার ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনে হয়। এই ক্যালেন্ডারের যে দিনটা, এইটা আপনাকে এখানে প্রয়োগ ঘটাতে হবে। সো এটা যদি বুঝে থাকেন, যেহেতু 5 আগস্ট তারিখে, তার মানে 11তম দিনে পরিশোধ, অর্থাৎ বাট্টা পাওয়া যাবে না। তাহলে অঙ্কটা সহজ। আমাদের অঙ্কে আমরা পণ্য ক্রয় করছি কত টাকার? 1500 টাকার। ওকে, ঠিক আছে। তারপর এখান থেকে জাস্ট আপনি ফেরতের টাকাটা বাদ দিবেন। ফেরত দিছেন কবে? 30শে জুলাই, ঠিক আছে। 300 টাকার পণ্য ফেরত, ফেরতের টাকা বাদ দেন, থাকে কত? 1200 টাকা। যদি আপনি টাকাটা আগস্টের 4 তারিখে পরিশোধ করতেন, 2% বাট্টা হতো। টাকা দিছেন কবে? 5 আগস্ট। 5 আগস্ট তারিখ মানে হচ্ছে 11তম দিন। সো 11তম দিনের ক্ষেত্রে বাট্টা পাওয়া যাবে না। যদি বাট্টা না পাওয়া যায়, উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ, 1200 টাকা। আর একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, সেখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া ছিল যে বছর 360 দিনে, বছর যদি 360 দিন বলা হয়, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মাসকে ধরে নিব হচ্ছে 30 দিনে, যেটাকে আমরা ফিনান্সিয়াল ইয়ার বলে থাকি। ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী, অর্থাৎ আর্থিক বছর, আর্থিক বছরের নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটা মাসকে ধরি হচ্ছে 30 দিনে। যেমন অবচয়ের অঙ্কে আমরা প্রত্যেকটা মাসকে 30 দিনে গণনা করি, গণনার সুবিধার্থে।
বাট যখন এই রকমের স্পেসিফিক কোনো মাসের কথা প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমাদের ক্যালেন্ডারের তারিখের যে হিসাবটা সেইটা ফলো করে আমরা অঙ্কটা সমাধান করব। 5 আগস্ট এটা হচ্ছে 11তম দিন, তাই এখানে কোনো বার্তা পাওয়া যাবে না। উত্তর হবে হচ্ছে 1200 টাকা। আসেন পরবর্তী আরেকটা কোশ্চেন সমাধান করে আমরা চেষ্টা করি ক্লাসটা শেষ করার, কারণ অলরেডি প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা পড়ে ফেলতেছি। প্রশ্ন নাম্বার 10, আয়কর সঞ্চিতি এটা কোন শিরোনামের অন্তর্ভুক্ত? আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতির পরিমাণ এইটা কোন শিরোনামের অন্তর্ভুক্ত? আয়কর সঞ্চিতি যেটা আপনার সমন্বয়ে বলে দেওয়া থাকে, আয়কর সঞ্চিতি যেটা সমন্বয়ে দেওয়া থাকে দুইটা জায়গাতে যায়। একটা আসে হচ্ছে বিশদ আয় বিবরণী অংশে, বিশদ আয় বিবরণী অংশের মধ্যে দেখাতে হয় এটাকে। বিশদ আয় বিবরণী অংশে কর পূর্ব নিটলাভ যেটা নির্ণয় করা হয়, এই কর পূর্ব মুনাফা থেকে আমরা বাদ দেই হচ্ছে নতুন আয়কর সঞ্চিতির পরিমাণকে, নতুন আয়কর সঞ্চিতির পরিমাণকে বাদ দিয়ে দেখাতে হয় কোথায়? বিশদ আয় বিবরণী। আর একটা জায়গাতে এটা যাবে, সেটা হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী অংশের মধ্যে। তাহলে সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি দেওয়া থাকে সেটা যাবে দুইটা জায়গাতে, একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আর একটা হচ্ছে বিশদ আয় বিবরণী। যারা ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের এই সংরক্ষিত আয় বিবরণী অংশ ভালো মতো করে আসছেন, তাদের জন্য কোশ্চেনটা আশা করি খুব একটা কঠিন হওয়ার কথা না। সো আর্থিক বিবরণীতে এটাকে কোথায় দেখাবো আমরা? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা এই অংশে। আর মনে রাখবেন রেওয়া মিলের মধ্যে যেটা দেওয়া থাকে, রেওয়া মিলে, রেওয়া মিলের মধ্যে যে আয়কর এবং আয়কর সঞ্চিতি দেওয়া থাকে, এই বিষয় দুইটা, রেওয়া মিলের প্রদত্ত আয়কর ও আয়কর সঞ্চিতি, এই দুইটা বিষয়কে দেখাতে হয় সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী অংশে যাবে হচ্ছে রেওয়া মিলের দফা দুইটা। আমরা জানি রেওয়া মিলের দফাগুলো কত জায়গায় যায়? একবার। রেওয়া মিলের দফাগুলো আসবে হচ্ছে মাত্র একবার, কিন্তু যেটা সমন্বয়ে সেইটা লিখতে হবে হচ্ছে দুইটা জায়গাতে, দুইবার যাবে এইটা। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সো উত্তর হবে হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। লাস্ট প্রশ্ন 11 পর্যন্ত পড়ি, 11 নম্বর প্রশ্নের পরে বাকিটুকু আপনারা সমাধান করবেন। দেখেন 11 নম্বর যে অঙ্ক অবচয়, এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি, যেখানে মেশিনের বহিমূল্য নির্ণয় করতে বলা আছে। দেখবেন প্রশ্নে মেশিনের ক্রয় মূল্য 1 লক্ষ টাকা দেওয়া, অবশিষ্ট মূল্য অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য যা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বিবেচনা করা হয় না। জীবনকাল বা আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর। প্রশ্নে বলা আছে রিডিউসিং ব্যালেন্স, রিডিউসিং ব্যালেন্স কথাটার মানে হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আপনার 20% হচ্ছে অবচয়ের হার, 3 বছর সময় মেশিনের বহিমূল্য কত নির্ণয় করবেন। বহিমূল্য নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা প্রথম বছরের বের করব অবচয়। মনোযোগ দিয়ে খেয়াল করেন, ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, উপরে 20% অবচয় হার প্রয়োগ করবেন, তাহলে প্রথম বছরের অবচয় আসবে হচ্ছে 20,000 টাকা। অনেকে বলতে পারেন স্যার অবশিষ্ট মূল্যটা বাদ দিয়ে নেন। স্যার ভগ্নাবশেষ মূল্যকে বিয়োগ করা হয় যখন আপনার পদ্ধতি সরল রৈখিক হয়, যখন বর্ষ সংখ্যার সমষ্টি হয়, যখন উৎপাদন একক হয়, কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচিত হয় না, ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না। অনেকে পরীক্ষার হলে এইটা হয়তোবা ভুলে গিয়ে যেতে পারেন, আর ভুলে গিয়ে যদি হিসাব করা শুরু করেন তাহলে পরীক্ষার হলে আপনি ভুল করে দিয়ে আসছেন। ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য এখানে বাদ যাবেই না, কারণ পদ্ধতি ক্রমহ্রাসমান। প্রথম বছরের অবচয় 20,000 টাকা, তাহলে আমরা এবার এই 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা যদি বাদ দেই, তাহলে আমাদের বহিমূল্যের মান হচ্ছে 80,000। বের করব এখানে আমরা দ্বিতীয় বছরের অবচয়ের টাকা, দ্বিতীয় বছরের অবচয় 80,000 টাকার উপর 20% করলে টাকার পরিমাণ আসবে হচ্ছে 16,000। তারপরে এই 80,000 যেই টাকা ছিল
সেখান থেকে 16,000 টাকাকে বিয়োগ করব, টাকার পরিমাণ আসবে এখানে হচ্ছে 64,000। সো এই 64,000 টাকার উপর আপনি ধার্য করবেন আরও 20% অবচয়। 64,000 টাকার উপর 20% করলে 12,800 টাকা। এইটা হবে হচ্ছে 3 নাম্বার বছরের অবচয়, তৃতীয় বছরের অবচয়। দ্বিতীয় বছরের অবচয় ছিল হচ্ছে 16,000, আর প্রথম বছরের অবচয় বের করছিলাম আমরা হচ্ছে 20,000 টাকা। প্রথম বছরে 20, দ্বিতীয় বছরে 16,000, আর 3 নাম্বার বছরে হচ্ছে 12,800। সো আমাদের আগের যেই টাকাটা ছিল 64,000, এই 64,000 টাকা থেকে এই 12,800 টাকাকে বিয়োগ করলে আপনার উত্তর অর্থাৎ বহিমূল্যের মান প্রশ্নে চলে আসবে। দেখি কত আসে এখানে। এখানের বিয়োগফল হচ্ছে 200, এখানে 1, আর এখানে হচ্ছে 51,200। 51,200 অপশন নাম্বার এতে দেওয়া। এ হচ্ছে আপনার প্রশ্নের বহিমূল্য নির্ণয়। তাহলে প্রথম বছরের অবচয় বের করে অবচয় বাদ দিয়ে দ্বিতীয় বছরের বহিমূল্য, দ্বিতীয় বছরের অবচয়ের টাকা বাদ দিয়ে দ্বিতীয় বছরের শুরুর বহিমূল্য, 3 নাম্বার বছরের অবচয় বাদ দিয়ে আপনার বহিমূল্যের পরিমাণ উত্তর 51,200। দেখেন এই কোশ্চেনটার সুন্দর মতো সমাধান এইখানে আমাদের স্লাইডে করে দেওয়া আছে। প্রথম বছরের অবচয়, দ্বিতীয় বছরের শুরুতে বহিমূল্যের মান, আবার দ্বিতীয় বছরের অবচয়, 3 নাম্বার বছরের শুরুতে বহিমূল্য, 3 নাম্বার বছরের অবচয়, 3 নাম্বার বছরের অবচয় বাদ দিয়ে মেশিনের বহিমূল্য, অর্থাৎ উত্তর 64 থেকে 12,800 বাদ দিয়ে 51,200 টাকা হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর। আশা করি এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসলে আপনারা সমাধান করতে পারবেন। বাকি যে প্রশ্ন থাকলো 12 থেকে 20 পর্যন্ত, এই প্রশ্নগুলো আপনারা নিজেরা একটু সমাধান করবেন। রূপান্তর ব্যয়, এটা পারবেন আপনার উৎপাদন ব্যয়ের প্রশ্ন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে চলতি সম্পদের পরিমাণ, সিম্পল যোগ বিয়োগ অনুপাত থেকে আসা প্রশ্ন। তারপরে হচ্ছে কার্যভিত্তিক অনুপাত। কার্যভিত্তিক অনুপাত মানে হচ্ছে সকল আবর্তনজনিত অনুপাতগুলো, মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, সম্পত্তি আবর্তন। তারপরে দেখেন প্রশ্নে বলা আছে অনুপার্জিত আয়ের সমন্বয় করলে কি হয়, দায় হ্রাস পায় আর হচ্ছে আয় বৃদ্ধি পায়। জাস্ট আমি আগের প্রশ্নগুলো উত্তরগুলো একটু দাগায় রাখি আপনাদের জন্য, যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। কোশ্চেন নাম্বার 12, সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে অপ্রাসঙ্গিক তথ্য হচ্ছে গড় ব্যয়, এটা কমন প্রশ্ন। তারপরে রূপান্তর ব্যয়ের অংশ 9 হচ্ছে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। তারপরে যেটা আমাদের চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা, উত্তর হবে 11,000। ক্যালকুলেশন আপনারা করবেন, কারণ পরীক্ষা আপনারা দেওয়ার চেষ্টা করবেন উত্তর। মজুদ আবর্তন, কার্যভিত্তিক অনুপাত, তারপরে হচ্ছে অনুপার্জিত আয়ের সমন্বয় বললাম। তারপরে হচ্ছে সমন্বয় জাবেদার অংশ 9 হচ্ছে অর্জিত রাজস্ব, এটা কমন প্রশ্ন বিগত বছরের। তারপরে হচ্ছে কমিশনের যে অঙ্কটা দেওয়া আছে, এটার উত্তর হবে হচ্ছে 10,000 টাকা। নিজেরা করে নেবেন অঙ্ক, এটা না পারলে সমস্যা নাই, টেলিগ্রাম গ্রুপে আপনারা জানায়েন। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে মাল খতিয়ান, এটা হচ্ছে কৌশল। আর সর্বশেষ যেটা 20 নাম্বার প্রশ্ন, সমাপনী দাখিলা কোন হিসাবকে বন্ধ করা হয়, বন্ধ করা হবে হচ্ছে উত্তোলন। যেহেতু এটা অস্থায়ী বা নামিক হিসাব, এটাকে বন্ধ করে দেয়া হবে। অস্থায়ী বা নামিক হিসাবকে সমাপ্ত বা বন্ধ করতে হয় যে দাখিলার মাধ্যমে, তার নাম হচ্ছে সমাপনী দাখিলা। এই ছিল টোটাল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 20টা প্রশ্ন। আর এই টোটাল 20টা প্রশ্নেরই উত্তর একদম লাস্টের স্লাইডে 20টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, এবং ক্লাসের মধ্যে আমি উত্তরগুলো সব দাগাই দিলাম। এই দাগানো পিডিএফটাই আমি আপনাদের সাথে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করব। যারা যারা হচ্ছে এতক্ষণ ক্লাস দেখছেন, বা হয়তোবা অনেকে এই পড়াশোনা দেখেই হয়তোবা দৌড় দিয়ে চলে গেছেন, যারা যারা দৌড় দিয়ে চলে গেছেন টাটা বাই বাই, সেকেন্ড টাইম আপনার জন্য না। যারা শেষ পর্যন্ত, একজন স্টুডেন্টও যদি শেষ পর্যন্ত আমার ক্লাস দেখে থাকেন, তার জন্য সেকেন্ড টাইম, কারণ এখানে ধৈর্যের পরীক্ষা আছে। এবং আমি আপনাদের এই ধৈর্যের পরীক্ষাটাই দেখালাম যে কিভাবে ঠান্ডা মাথায় 1 ঘন্টা সময় ব্যয় করে প্রশ্নগুলো বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়তে হয়। আর আপনি সেকেন্ড টাইমের ক্ষেত্রে এই রকম মানসিকতা যদি আপনার না থাকে, আপনি 10 মিনিট ক্লাস দেখার পরেই যদি আপনি দৌড় দিয়ে চলে যান, ভাই আপনি এই লম্বা জার্নি শেষ করতে পারবেন না। কারণ আমরা শুরুতেই ফাউন্ডেশন কোর্সের ক্লাস, তারপরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা ক্লাসের যে ব্যবস্থাগুলো রাখবো, মডেল টেস্ট, ডেইলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে, আপনি তো এই দৌড় দিতেই পারবেন না।
সো যারা যারা ক্লাস থেকে চলে গেছেন তাদের ভাই সেকেন্ড টাইমে আসার দরকার নাই, বাট যারা আসলেই পরবর্তীতে রেকর্ড দেখলেও যে শেষ পর্যন্ত আসতে পারবেন তাকেই বলবো যে ভাই সেকেন্ড টাইম আপনার জন্য আসেন আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। ইনশাল্লাহ আপনার গতবার যদি কোনো ভালো বিশ্ববিদ্যালয় না হয়ে থাকে টেনশনের কারণ নাই, এবছর আপনার হবে, শুধু ধৈর্য নিয়ে যদি শেষ পর্যন্ত আমাদের সাথে লেগে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী আগামীকালকে আপনাদের ক্লাস থাকবে। আগামীকাল কয় তারিখ? আজকে হলো 17, আগামীকাল হচ্ছে 18 তারিখ। আগামীকাল 18 তারিখ ঠিক সেম সময়ে, আগামীকাল 18 তারিখ আপনাদের হবে হচ্ছে ইংরেজি বিষয়ের উপরে ক্লাস। আগামীকাল ঠিক রাত 9টায় এই ইংরেজি বিষয়ে ক্লাস হবে সেকেন্ড টাইমারদের জন্য। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, কমার্সের স্টুডেন্ট, জাস্ট ইংরেজি ক্লাসটা শুধু কমার্সের জন্যই। সেকেন্ড টাইমারদের যারা কমার্সের স্টুডেন্ট, শুধু কমার্সের স্টুডেন্টের জন্যই আলাদা করে স্পেশাল ইংরেজি ক্লাস। যে কমার্সের স্টুডেন্টরা যখন পরীক্ষা দিতে যাব, যে কমার্সের জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম জায়গাতে আমরা আর্টসের ক্লাস ফলো করতে গিয়ে এলোমেলো করে ফেলি। আর্টসের জন্য ইংরেজির টেক্সট বুক ইম্পর্টেন্ট, বাট কমার্সের জন্য কিন্তু টেক্সট বুক থেকে প্রশ্ন আসে না। এখানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে হচ্ছে ভোকাবুলারি জায়গা থেকে এবং গ্রামারের কয়েকটা সিলেক্টিভ টপিক থেকে। সো আগামীকালকের ইংরেজি ক্লাসে আমাদের মোহাইমিনুল স্যার, তিনি হচ্ছে আপনাদের ইংরেজি বিষয়ের উপরে কমার্সের জন্য স্পেশালি ক্লাস দিবেন ফর সেকেন্ড টাইমার্স। সবাই আশা করি ঠিক টাইম মতো ক্লাসে উপস্থিত থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার সেকেন্ড টাইম যাত্রাটা, ধৈর্যের যে পরীক্ষাটা, সেটা আশা করি আপনি উতরায়ে উঠতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য আশা করি সফল হবে। সো আগামীকালকে ক্লাসে সবাই আসবেন এবং টানা ক্লাস চলবে আমাদের আগামী 22 তারিখ পর্যন্ত। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।